নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আলোচনা করব 1989 সালের বাংলা সিনেমা আক্রোশ নিয়ে। এই ছবিটা আজকের দিনে 35 বছর পূর্ণ করল। ছবিটা পরিচালনা করেছিলেন সুজিত গুহ এবং এই ছবিটার চিত্রনাট্য লিখেছিলেন হচ্ছে অঞ্জন চৌধুরী। ছবিটার মধ্যে একটা বড় স্টারকাস্ট ছিল। ভিক্টর ব্যানার্জি থেকে শুরু করে প্রসেনজিৎ চ্যাটার্জি, দেবশ্রী রায়, রঞ্জিত মল্লিক, শকুন্তলা বড়ুয়া, উৎপল দত্ত, হারাধন বন্দ্যোপাধ্যায়, তারপরে হচ্ছে শুভেন্দুবাবু, নির্মল কুমার, গীতা দে, রুমাগো ঠাকুরতা। একটা বড় কাস্টিং ছবিটার মধ্যে অভিনয় করেছিলেন। মানে নামগুলোর সঙ্গে বুঝতেই পারছো যে এই ছবিটা সেই সময় নিরিখে দাঁড়িয়ে দেখলে একটা বড় স্কেলে হওয়া বাংলা কমার্শিয়াল সিনেমা ছিল। এবারে এই ছবিটার যে গল্পটা বা এর যে বেসিক টেমপ্লেট, সেটা হচ্ছে কর্ণের পার্সপেক্টিভে মহাভারতের গল্প। এবারে কর্ণের পার্সপেক্টিভে মহাভারতের গল্প নিয়ে সিনেমা কিন্তু হয়েছে। তার সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে মণিরত্নম পরিচালিত তামিল সিনেমা থালাপাতি, যেখানে রজনীকান্ত ছিলেন, মামুটি ছিলেন, অরবিন্দ স্বামী ছিলেন। সেটাও কিন্তু মানে কমার্শিয়াল বা মেন সিজনের মধ্যে একটা কিন্তু খুবই দারুণ, খুবই ওয়েলমেড সিনেমা ছিল। আরও একটা ছবির কথা বলতো, সেটা হচ্ছে যে শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা কলিযুগ। এবার কলিযুগ হচ্ছে পুরোপুরি একটা আর্ট সিনেমা, শুধুমাত্র থিমটা এক, যে কর্ণের দৃষ্টিভঙ্গিতে মহাভারতের গল্প। এবারে থালাপাতি আর হচ্ছে আক্রোশ, দুটো ছবির বেসিক টেম্পারেচার সেম, ঠিক আছে, কিন্তু বাদবাকি যাবতীয় যা ট্রিটমেন্ট বলি, চিত্রনাট্য বলি, সেটা সম্পূর্ণ আলাদা। এবার ডেফিনেটলি বলাই বাহুল্য যে থালাপাতি একটা মানে অনেক উন্নত মানের একটা কমার্শিয়াল সিনেমা ছিল। সেই ছবিটাকে নিয়ে দর্শক আজও কথা বলে, সেটা ফ্যান বেস হোক, সেটা জেনারেল অডিয়েন্স হোক, সেখানকার যে নিউজ মিডিয়া যারা সেখানে পেপারে রিভিউ লিখে তারা হোক, ছবিটাকে কিন্তু আজও সেলিব্রেট করা হয়। কিন্তু একই থিমের উপর বানানো একটা সিনেমা, বাংলা সিনেমা, সেই ছবিটাকে আমরা কিন্তু মনে রাখিনি। কেন মনে রাখিনি? কারণ আমরা হচ্ছি সিউডো ইন্টেলেকচুয়াল। মানে আমাদের এখন ইন্টেলেকচুয়াল লেভেলটা আমাদের শেষ হয়ে গেছে। যেটা এখন সেটা হচ্ছে সিউডো ইন্টেলেকচুয়াল। কীরকম? আমাদের এখানে যারা আজকে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে বা বলছে কমার্শিয়াল সিনেমা মানে ফালতু, বাজে, হ্যান ত্যান, অর্থহীন, গল্পহীন, আমরা এগুলো বলাবলি করি। কিন্তু এমনটা নয় যে আজকে একটা বাকিটা ব্যক্তিগতের মতো সিনেমা আসলে, বা একটা জোনাকি বা আসা যাওয়ার মতো সিনেমা আসলে, বা একটা রাজলক্ষ্মী শ্রীকান্ত আসলে, বা একটা দোস্তি বা ঝিলমিল সিনেমা আসলে, সেটা দর্শক কিন্তু হল ভরিয়ে দেখতে যাচ্ছে, দেখতে কিন্তু যাচ্ছে না, ঠিক আছে? তো আমরা হচ্ছি সিউডো ইন্টেলেকচুয়াল। আমরা ঘরে বসে কমার্শিয়াল সিনেমাকে ব্যাশ করব, ছোট করব, যে কারণে আজকে আমরা তার ফল ভোগ করছি। আজকে থালাপাতিকে তামিলের অডিয়েন্স বা সেখানকার যে নিউজ মিডিয়া, তারা সেলিব্রেট করেছিল বা আজও করে বলে আজকে তামিল সিনেমা কোন লেভেলে, কোন উচ্চতায় পৌঁছে গেছে। কিন্তু আমাদের এই আতলামি, আমাদের এই যে সিউডো ইন্টেলেকচুয়ালপনা, এটার কারণে আজকে বাংলা সিনেমা, বাংলা ইন্ডাস্ট্রি আজকে এই অবস্থা থেকে দাঁড়িয়েছে। আমরা বাংলা এখানকার যারা মেনস্ট্রিম, যারা বাংলাতে যারা, অর্থাৎ অঞ্জন চৌধুরী বলি বা তারপরে হচ্ছে হরনাথ চক্রবর্তী বলি, আমরা তাদেরকে কখনোই সেই রেসপেক্ট বা সেই সম্মান কখনোই আমরা দিইনি। তার ফল আমরা আজকে ভোগ করছি। যাই হোক, তো সেই ছবিটা এখানে আজকে আমরা
কথা বলবো, সেলিব্রেট করছি ছবিটাকে নিয়ে, ছবিটাকে ঘিরে মানে কি কি আমার স্মৃতি, কি কি মতামত জড়িয়ে রয়েছে তোমাদের সাথে শেয়ার করব। এবারে দেখো, আমি এই ছবিটা নিয়ে যে আলোচনাটা করব সেটা করব হচ্ছে এই ছবিটা যে জোনের মধ্যে পড়ছে সেই জোনটাকে মাথায় রেখে। দেখো, ছবিটার মধ্যে যে ট্রিটমেন্ট সেটা কিন্তু মেলোড্রামাটিক, সেটা কিন্তু ওভার দ্য টপ। এবার কেন সেটা করা হতো? কারণ হচ্ছে যে এই ছবিটার বা এই ধরনের ছবির যারা টার্গেট অডিয়েন্স তারা যাতে কানেক্ট করতে পারে সেই কারণেই কিন্তু এই ধরনের টেমপ্লেট রাখা হতো। দেখবে এরকম ছবির মধ্যে কিছু কমন ট্রোপস থাকতো। কীরকম? একটা হচ্ছে ঠাকুর দেবতা একটা অ্যাঙ্গেল থাকতো, কারণ যেহেতু সেখানকার অডিয়েন্স, অর্থাৎ মানে আমি এখানে মফস্বল গ্রাম এগুলোর এসব জায়গার কথা বলছি আর কি, যেহেতু সেখানকার অডিয়েন্স তারা যেহেতু ভীষণভাবে এই ঠাকুর দেবতা পুজো আছে এসব যেহেতু প্রচণ্ড বিশ্বাস করে, তাদের কথা মাথায় রেখে কিন্তু এইগুলোকে রাখা হতো, এটা ঠাকুর দেবতা অ্যাঙ্গেল রাখা হতো। প্লাস তার সাথে সাথে দেখবে এরকম ছবির মধ্যে দেখবে অনেক জাম্প কাটের ইউজ করতে। কীরকম? সাপোজ একটা সিন চলছে, সরি, সেই সিনটা যে ডায়লগ দিয়ে শেষ হচ্ছে, অর্থাৎ একটা না বলে শেষ হচ্ছে, পরের সিনটা হয়তো অন্য কোনো একটা টপিক নিয়ে সেই মানে সিনটা শুরু হচ্ছে কিন্তু ঠিক সেই ডায়লগটা দিয়ে। এগুলো তখন কিন্তু থাকতো। কিন্তু এই সিনগুলোর সাথে না, বা যে আমি ট্রোপসগুলো বললাম এগুলোর সঙ্গে যারা টার্গেট অডিয়েন্স তারা কিন্তু খুব সহজে কানেক্ট করত। ছবিটার ট্রিটমেন্টটা মেলোড্রামাটিক ওভার দ্য টপ হলো, ছবিটার মধ্যে কিন্তু অনেক কিছু নিয়ে কিন্তু কথা বলছে। ছবিটা সমাজ নিয়ে একটা কমেন্ট্রি রাখছে বা বক্তব্য রাখছে, ছবিটা ডাউরি নিয়ে কথা বলছে, ছবিটা তারপর হচ্ছে নাবালিকা বিয়ে নিয়ে কথা বলছে, তারপরে হচ্ছে যে মানে নাবালিকা বিয়ে বলতে কি, যে যে 18 বছর পেরিয়ে গেলে কারোর কোনো মেয়ের যে জোর করে বিয়ে দেওয়া যায় না সেটা নিয়ে কথা বলছে। মানে এটা নাবালিকা বিয়ে বলা যায় না, মানে বিষয়টা নিয়ে কথা বলছে আর কি। তারপরে হচ্ছে এই যে ভাইয়ের দ্বন্দ্ব, ভাইয়ের ইমোশান, তাদের ভাইয়ের দ্বন্দ্বের মধ্যে মা মাঝখানে পড়ে যাচ্ছে, মা ছেলের ইমোশান। তারপরে হচ্ছে এখানে যে সৎমা যে দেবশ্রীর উপরে টর্চার করছে, ফিজিক্যাল মেন্টাল, দেবশ্রীকে টাকার জন্যে একজন লম্পটেকে ধরিয়ে দিচ্ছে, যেটা পান্নাল ক্যারেক্টারটা উৎপলতা প্লে করেছেন আর কি, তার কাছে তুলে দিচ্ছে। তো এই যে একটা সামাজিক একটা যে কমেন্ট্রি, সেইটা যাতে সেখানকার মানুষরা মানে যারা টার্গেট তারা যাতে কানেক্ট করতে পারে সেই কারণেই কিন্তু এরকম ট্রিটমেন্ট ছবিটার মধ্যে রাখা হতো। এবং ছবিটার মধ্যে কিন্তু ড্রামাটা কিন্তু ওয়েল এস্টাবলিশ। আমি কিন্তু আবার বলছি যে ড্রামাটা কিন্তু ওই জোনের মধ্যে কিন্তু করা। এখানে ড্রামাটাকে মানে ড্রামার জায়গায় এটাকে মেলোড্রামা বলাই বেটার আর কি। তো হ্যাঁ, ড্রামাটা এখানে মানে ওভার দ্য টপ মেলোড্রামাটিক, কিন্তু ড্রামাটা ওয়েল এস্টাবলিশ এবং সেখানে কিন্তু সব রকম ইমোশন কিন্তু মানে রাখা হয়েছিল। ভাইয়ের যেটা একটু বললাম যে মা ছেলের ইমোশন, ভাইয়ের দ্বন্দ্ব, সব কিছু কিন্তু ছবিটার মধ্যে কিন্তু রাখা হয়েছিল। এবং এই ছবিটাতে অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে অ্যাকচুয়ালি 3 হিরো ফিল্ম। ভিক্টর ব্যানার্জি, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, তিনজনেই বড় নাম, কিন্তু পরিচালক সুজিত ঘোষ তিনজনকে কিন্তু ইকুয়ালি কিন্তু স্পেস কিন্তু দিয়েছিলেন, যেটা কিন্তু দেখবার মতো বিষয় ছিল যে তিনজন ক্যারেক্টার মানে তিনজন মানে কি বলবো বড় নাম একসাথে একটা ছবির মধ্যে স্ক্রিন শেয়ার করছে। ঠিক আছে, যেটা থালাপতির মতো ছিল। একটা যে সিন থাকে থানার মধ্যে, যেখানে রজনীকান্ত, অরবিন্দ স্বামী আর মামুটি একসাথে থানার মধ্যে থাকে, ওই যে সিনটা আইকনিক সিন আর কি।
তো এখানে আমরা সেটা কিন্তু দেখতে পাই আর কি। ছবিটার মধ্যে অনেক কিন্তু বেশ কিছু কিন্তু মাস মানে সিকোয়েন্স রয়েছে, যেমন প্রসেনজিৎ যে এন্ট্রিটা একটা চেস সিকোয়েন্সের মাধ্যমে। এবার হ্যাঁ, টেকনিক্যালি দেখলে ছবিটা কিন্তু খুব একটা ওয়েল মেড সিনেমা নয়, ঠিক আছে, খামতি যথেষ্ট প্রচুর রয়েছে। মানে যখন প্রসেনজিৎ ভিক্টোরিয়া ধরতে যখন যাচ্ছে এখন আর কি, ওই সিনটা দেখবে, প্রসেনজিৎ লাফাচ্ছে যখন বুঝতে পারবে যে ওটা পুরোপুরি বডি ডাবল ইউজ করা হয়েছে, বোঝা যাচ্ছে দেখে আর কি। তো ওই যে সিনটা যে প্রসেনজিৎ এন্ট্রি হয় যেখানে আর কি, যে একটা চেস সিকোয়েন্সের মাধ্যমে, টেকনিক্যালি খুব একটা ওয়েল মেড নয়, কিন্তু ডিরেক্টরের কিন্তু ভিশন ছিল। ডিরেক্টর কিন্তু সেই সময় দাঁড়িয়ে ওরকম একটা সিন কিন্তু তিনি কিন্তু ভেবেছিলেন। এই ভাবনাটাই কিন্তু কুর্নিশ করতে হয়। এবং এই ছবির মধ্যে যদি বলি ভিক্টর যে কথা অ্যাজ সম্রাট, সে হচ্ছে ছবির মধ্যে পুরো মানে কি বলবো একদম অ্যাংরি ম্যান, রেলাই আলাদা, মানে মুখে সিগারেট ফেট ধরে চুল ফুল ধরিয়ে। এবার আমি সত্যি জানি না যে এই যে মুখের কোনায় সিগারেটকে কথা বলা, এইটা তিনি কি মানে ক্লিন্ট ইস্টউড থেকে কোনো ছবির থেকে ইন্সপায়ার হয়ে করেছিলেন? কারণ এই মুখের মধ্যে চুরুট নিয়ে কথা বলা, এটা কিন্তু হলিউডে কিন্তু ক্লিন্ট ইস্টউড করতেন। এবার আমি সত্যি জানি না যে এটা পরিচালকের কল ছিল নাকি এটা ভিক্টর ব্যানার্জি তিনি নিজের মধ্যে এটা মানে একটা ইমপ্রুভাইজ করেছেন আর কি। কারণ যেহেতু ভিক্টরবাবু যেহেতু প্রচুর যেহেতু মানে দারুণ ডিরেক্টরের কাজ যেহেতু করেছেন আর কি, এবং যেহেতু ভিক্টর ব্যানার্জি ভীষণভাবে বিশ্ব সিনেমার সঙ্গে সুপরিচিত ছিলেন বা আছেন আর কি, যে কারণেই হয়তো তিনি নিজের মতো করে ইমপ্রেস করেছিলেন। যদি ক্যারেক্টারে দেখো এই সম্রাট ক্যারেক্টারটা, এক তো হচ্ছে ক্যারেক্টারের মধ্যে কর্ণের একটা রেফারেন্স আছে, প্লাস তার সাথে সাথে সেটার মধ্যে কাইন্ড অফ একটা রবিন হুডের ইন্সপিরেশন আছে। এবং সে যেভাবে কথা বলে তার মধ্যে কিন্তু হালকা একটা ওই জন ওয়েন বলি বা ক্লিন্ট ইস্টউড বলি, তার একটা ছাপ কিন্তু পাওয়া যায়, মানে যেরকম ভাষায় রেলার দিয়ে কথা দেয় সে মানে আলাদাই ব্যাপার আর কি। যাই হোক, তো তাকে দেখে সত্যি মজা আসে আর কি। তার যে এন্ট্রিটা যেটা হয়, যে একদম পা থেকে উঠছে, তারপরে ফলো শটে দেখাচ্ছে, তারপরে মুখ ঘোরাচ্ছে, তারপরে ডায়লগ বলছে, এটা তো দেখতে পাচ্ছি প্রপার এন্ট্রি, একদম যাকে বলে প্রপার এন্ট্রি। এবারে যদি সে পারফরমেন্সের কথাতে, এখানে কিন্তু প্রত্যেকে খুব খুব ভালো কাজ করেছিল। মানে আমি কিন্তু এই জোনের মধ্যে বলছি, হ্যাঁ তখনকার অভিনয়টা কিন্তু আজকের মতো এত কিন্তু সার্টেল অভিনয় ছিল না। অভিনয়গুলো কিন্তু লাউড, একটু চড়া দাগের অভিনয়, মেলোড্রামাটিক, কিন্তু সেই জোনের মধ্যেই প্রত্যেকে কিন্তু খুব ডেডিকেশনের সাথে এবং খুব কনভিকশনের সঙ্গে কিন্তু অভিনয়টা করেছিলেন। ভিক্টর ব্যানার্জি থেকে শুরু করে রঞ্জিত মল্লিক বলি, দেবশ্রয় বলি, প্রসেনজিৎ বলি, শকুন্তলা বড়ুয়া, প্রত্যেকে এখানে একমাত্র আমার পুনম দাসের কাজ আমার অতটা ভালো লাগেনি, যে প্রসেনজিতের যে মানে প্রেমিকা ছিল তার কাছে আমার অতটা ভালো লাগেনি, বাদে প্রত্যেকের কিন্তু দেখবার ছিল। আচ্ছা, এখানে বলতে যে উৎপল দত্তের কথা আলাদা করে, এই লোকটা মানে ক্যারেক্টার কিন্তু ননসেন্স ক্যারেক্টার, মানে ওনার যে রেঞ্জ সেই অনুযায়ী দেখলে ক্যারেক্টার ননসেন্স ক্যারেক্টার, কিন্তু ক্যারেক্টারটা উনি এত কনভিকশনের সঙ্গে প্লে করেছিলেন যে আমাদের দেখে মজা এসে যায়। তার ওই যে তাকানো, মানে মানে ওরকম ঠারকি ক্যারেক্টার, মানে এই লোকটাই যে আগন্তুক করেছে, সাহেব করেছে, ভুবন সোম করেছে, জাস্ট মানে ভাবাই যায় না এই লোকটা এইসব ক্যারেক্টার প্লে করে, সেই লোকটা এরকম একটা ঠারকি ক্যারেক্টার প্লে করছে। উৎপল দত্ত মানে ব্যাপক, মানে টেরিফিক। এটা হচ্ছে উৎপল দত্ত যেভাবে প্লে করতেন না, মানে দেখবার মতো আর কি ছিল, দেখবার মতো ছিল আর কি। তো তারপর এখানে দেখবার মতো ছিল একদম আর কি। যাই হোক, অ্যাকশন সিকোয়েন্স যদি বলি সেগুলো ওকে ওকে ছিল সেগুলো। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে ছবিটা খুব একটা ওয়েল মেড নয়, কিন্তু ছবিটা মেনলি ওয়ার্ক করে হচ্ছে এর ড্রামা, এর ক্যারেক্টার রাইটিং, সামাজিক বক্তব্য, ইমোশান, তারপরে কিছু কমন কিছু বেসিক কিছু ট্রোপ যেগুলো মানে যারা টার্গেট তাদের জন্য মাথাটাকে ইউজ করা হতো,
সেইরকম কমন ট্রোপস, এই সমস্ত কারণে ছবিটা কিন্তু আফটার ওয়ার্ক করে যায়। কিন্তু ছবিটার মধ্যে বেশ কিছু কিন্তু খামতি রয়েছে। কীরকম খামতি? এক হচ্ছে ছবিটার মধ্যে ভিক্টর ভ্যানার্জির যে ওয়ার্ল্ড বিল্ডিংটা সেটা না খুব একটা ওয়েল এস্টাবলিশ না। মানে তাকে আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে সে বড়লোকের সাথে কেড়ে নিয়ে লুটপাট করে গরিবদের বিলিয়ে দেয়, হ্যান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু সেটা সিনেমার মধ্যে কিন্তু দেখানো কিন্তু হয়নি। জাস্ট কিছু ডায়ালগের থ্রু দিয়ে জিনিসটাকে এস্টাবলিশ করা হয়েছে। এবার হ্যাঁ, তখনকার দেখতে গেলে ঠিক আছে, তখনকার মানুষ তাদের মধ্যে এত এক্সপোজার ছিল না, তারা সেটাকে সহজে বিশ্বাস করে না, সেটা ছিল, ডেফিনেটলি সেটা ছিল তখনকার দিনে। সে তখনকার দেখতে গেলে ঠিক আছে, বাট এখন কিছু দেখতে গেলে সেটা কিন্তু ছবিটার মধ্যে একটা কিন্তু মেজর ড্রব্যাক ছিল। এই একটা, হ্যাঁ, ভিক্টর যে পারফরমেন্স দারুণ ছিল, সে অভিনয় দিয়ে জিনিসটাগুলোকে ক্যারেক্টারকে মানে পুষিয়ে দিয়েছে, জাস্টিস করে দিয়েছে। বাট এটা একটা কিন্তু খামতি ক্যারেক্টারের মধ্যে। যেটা আমার সব থেকে মানে অড লাগলো সেটা হচ্ছে যে ভিক্টর ব্যানার্জির স্টেপ ফাদার হচ্ছে রঞ্জিত মল্লিক। মানে এটা সত্যি নেওয়া যায় না। আমি কিন্তু এসব ছবি যখন আমি কিন্তু মানে লজিক মাথায় রাখি না, কিন্তু এটা অনেক বেশি, ঠিক আছে, এটা অনেক বেশি। প্লাস ছবির মধ্যে যেমন গানের অত্যাধিক ব্যাপার রয়েছে, যেটা কোথাও গিয়ে গল্পটাকে, চিত্রনাট্যটাকে কোথাও গিয়ে আটকে দিচ্ছে আর কি। বাট এখানে একটা দিক আছে, সেটা হচ্ছে যে যেহেতু কমার্শিয়াল সিনেমা, যেহেতু মাসেসরা কানেক্ট করবে, মাসেসরা যেহেতু গান চায়, যে গান নাচ এসব থাকবে, সেই কারণেই এগুলোকে রাখা হয়েছিল। তুমি যদি ভালো করে দেখো তাহলে দেখবে ছবিটার মধ্যে কিন্তু প্রসেনজিৎ আর পুনর্দাস কিন্তু যে প্রেমের যে ট্র্যাকটা, সেটা কিন্তু একটা সময় ধরে কিন্তু বেসলেস ছিল, কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে বোঝা যায় যে কেন ওই লাভ ট্র্যাকটাকে রাখা হয়েছিল, তার কিন্তু একটা গুরুত্ব কিন্তু আছে, এটা ক্লাইম্যাক্সে কিন্তু বোঝা যায় আর কি। ঠিক আছে, তো এই সমস্ত খামতি যেটার মধ্যে রয়েছে, বরঞ্চ আমি বলবো যে এখানে মানে সেটা দেখতে গেলে ভিক্টোরিয়া দেবশ্রী যে লাভ ট্র্যাকটা ছিল, সেটাও যে খুব যে কিছু অ্যাড করে তাও কিন্তু বলা যায় না কিন্তু, ঠিক আছে। কিন্তু কি একটা সময় পরে ক্লাইম্যাক্স প্রি ক্লাইম্যাক্সে গিয়ে এই ট্র্যাকগুলোর কিন্তু গুরুত্ব কিন্তু বোঝা যায় যে কেন ওই প্রেমের ট্র্যাকগুলোকে রাখা কিন্তু হয়েছিল। মানে এরকম না যে চলো রেখে দাও, তা কিন্তু একদম করা হয়নি, কিন্তু তার কিন্তু দিক কিন্তু আছে। সো ইটস নট এ পারফেক্ট ফিল্ম। খামতে সেটা আমি বললাম। এক হচ্ছে ভিক্টর ব্যানার্জি, যেটা মেজর খামতে সেটা হচ্ছে যে ভিক্টর ব্যানার্জির ওয়ার্ল্ড বিল্ডিংটা প্রপারভাবে এস্টাবলিশ করা নয়। দ্বিতীয় হচ্ছে রঞ্জিত ভিক্টর ব্যানার্জির স্টেপ ফাদার, এটা সত্যি মানে নেওয়া যায় না, এটা একদম নেওয়ার মতো নয়। আদারওয়াইজ ইটস আ ভেরি ওয়েল মেড কমার্শিয়াল সিনেমা। যদি কেউ আক্রোশ না দেখে থাকো, বলবো যে ডেফিনেটলি দেখো, কারণ যারা সত্যি চায় যে বাংলাতে ভালো মেন স্ট্রিম সিনেমা হোক, কমার্শিয়াল সিনেমা হোক, যাদের এই খিদেটা রয়েছে, তাদের জন্য বলবো যে ছবিটা দেখো একবার। ইউটিউবেই ফ্রিতেই পেয়ে যাবে, ইউটিউবেই রয়েছে, দেখে ফেলো এবং জানাও কমেন্টে ছবিটা তোমাদের কীরকম লাগলো, তোমরা কীরকম ছবিটা এনজয় করলে। আমি ছবিটা একাধিকবার দেখেছি, ছবিটা আমি দারুণভাবে এনজয় করি, আমার দারুণ লাগে ছবিটা দেখতে আর কি। খামতি আছে, পারফেক্ট ফিল্ম নয়, কিন্তু ছবিটা কিন্তু স্টিল ভেরি এনজয়েবল আর কি। যেখানে ছবিটা নিয়ে আমি সেলিব্রেট করলাম, কথা বললাম। তো তোমাদের কি ওপিনিয়ন, যারা ছবিটাকে দেখেছো প্লিজ জানাও কমেন্ট সেকশনের মাধ্যমে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, যাতে এরকম ভিডিও আসলে বা রিভিউ ভিডিও আসলে যাতে তোমরা তার নোটিফিকেশান খুব সহজেই এবং খুব শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।